আউট করার জন্য যে লেজি লোডিং এ যে পারফরম্যান্স ইস্যুটা আমরা দেখলাম, পারফরম্যান্স ইস্যুটার কারণে আরেক ধরনের অ্যাপ্রোচ মেইনলি ইউজ করা হয় এবং মোস্ট রিকমেন্ডেড, সেটা হচ্ছে যেমন লেজি লোডিং এই কনসেপ্টটাই আসছে এনএলপি ফ্রেমওয়ার্ক কোর 2.1 থেকে, 2.0 তেও ছিল না, রাইট? লেটেস্ট যেটা আসছে এটা ওরা এটা নিয়ে আসে, অর্থাৎ এনএলপি ফ্রেমওয়ার্ক কোরে প্রথমে লেজি লোডিং বলে কোনো কিছু আনে না, এবং ওরা প্রথমে যেটা ভাবতেছিল যে আমরা লেজি লোডিং আনবো না, এটা ওদের মাইক্রোসফট টিম থেকে এটা মোটামুটি ওদের একটা ওরা ডিসাইডেড ছিল। বাট যেহেতু এনএলপি ফ্রেমওয়ার্ক 6 এ যারা কাজ করছে তারা অভ্যস্ত লেজি লোডিং এ, সো তারা কম্পাটিবিলিটির কারণে হোক বা যে কারণে হোক লেজি লোডিংটা ইন্ট্রোডিউস করছে সিস্টেমে। বাট মোস্ট রিকমেন্ডেড অ্যাপ্রোচ যেটাকে বলা হয় সেটা হচ্ছে ইগার লোডিং। সো হোয়াট ইজ ইগার লোডিং? ইগার লোডিং হচ্ছে যে আমি আপনাদের যে এক্সাম্পল দিলাম, ধরেন আপনি একসাথে 1000 এমপ্লয়ি ডাটা লোড করে নিয়ে আসছেন, আপনি কি চাবেন যে ওই এমপ্লয়ির যে ডিপার্টমেন্ট গুলো আছে ওই মোমেন্টেই ওই একটা কোয়েরি দিয়েই চলে আসুক, মানে আমার আবার 1000 কোয়েরি করা লাগবে, সেটা আমি চাই না। এই যে আপনি যখনই বলতেছেন যে আমি এমপ্লয়ি যখন আনবো তখন তার রিলেটেড ডিপার্টমেন্টে ইনক্লুড হয়ে আসুক, দ্যাটস কল্ড অ্যাকচুয়ালি ইগার লোডিং। সো ইগার লোডিং এর অ্যাপ্রোচ কিভাবে লেখা হয়? অ্যাট ফার্স্ট আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা প্রক্সি এনাবলটা বন্ধ করে দিই, রাইট? এটা আমাদের দরকার নেই, আমরা প্রক্সি চালাতে চাচ্ছি না, লেজি লোডিং করতে চাচ্ছি না। সো লেটস টেস্ট অ্যাগেইন যে আসলে ও এখন আমাদেরকে এমপ্লয়িটা আবারও ভার্চুয়াল দিছে এই কারণে এনে দিতে পারে কি। নো এমপ্লয়ি ফাউন্ড, রাইট? তার মানে কি ওই লাইনটাই আসলে এই সুতার রেখে দিচ্ছে আমাদের ভার্চুয়াল লেখা অথবা না লেখাতে তখন আর কিছু যায় আসে না যদি ওই লাইনটা না থাকে, ইউজ লেজি লোডিং প্রক্সি যে কথাটা। সো আমরা এখন কি বলতেছি, আমরা আসলে চাচ্ছি না যে লেজি লোডিং হয়ে আসুক, আমরা চাচ্ছি ইগার লোডিং হয়ে আসুক। সো ইগার লোডিং এর ওয়ে হচ্ছে আপনি যখন কোয়েরিটা করবেন, আমরা ডিপার্টমেন্ট রিপোজিটরিতে গেট বাই আইডি করে আনছি কি লিস্ট অফ অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট আছে, এবং আমরা চাচ্ছি কি যখন ডিপার্টমেন্ট আসবে তখন তার সাথে তার এমপ্লয়িজ গুলাও ইনক্লুড হয়ে আসুক। সেক্ষেত্রে এখানে আপনাকে ফার্স্ট অর ডিফল্ট আমি জাস্ট ভাগে ভাগে লিখেছি ডিপি ডট ডিপার্টমেন্টস, এরপরে আপনাকে ডট দিয়ে লিখতে হবে ইনক্লুড, রাইট? সো ইনক্লুড এটা আসলে এনএলপি ফ্রেমওয়ার্ক কোরের একটা এক্সটেনশন মেথড। সো ইনক্লুড লেখার পরে আপনি বলে দিবেন কোন প্রপার্টিটা আপনি ইনক্লুড করতে চাচ্ছেন। সো আমরা কোন প্রপার্টি ইনক্লুড করতে যাচ্ছি? এমপ্লয়িজ, দিস ইজ আওয়ার লিস্ট অর কালেকশন, যেটা কিনা আমরা ইনক্লুড করে নিয়ে আসবো। সেক্ষেত্রে এখন যদি আমরা রান করি, চলে আসছে। এক্ষেত্রেও তো সে যখন ডিপার্টমেন্ট তুলতে গেছে এবং এমপ্লয়ি তুলতে গেছে তখন সে ডিপার্টমেন্টের জন্য একবার যাইতে হয়েছে, এমপ্লয়ির জন্য একবার যাইতে হয়নি? নো, এটা একটা কোয়েরিতে অপারেশন, সে ইন্টারনালি যা করুক সেটা তো আমার কনসার্ন না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, সে 1000 লাইন কোয়েরি চালাক, একবারে চালায় নিয়ে আসুক। রাউন্ড ট্রিপ বলে একটা কথা আছে, আপনাদের আমি প্রথমে আপনার বাসায় পাঠাইলাম, আপনি আপনার সাপোজ ব্যাগ নিয়ে আসেন, আপনি ব্যাগ নিয়ে এসে আমাকে দিলেন, এবারে বলো আপনি আবার বাসায় যান যে আপনার ল্যাপটপটা নিয়ে আসেন, এবার আপনারা বলো আবার বাসায় যান, আপনার বই নিয়ে আসেন, আবার বাসায় যান, খাতা নিয়ে আসেন, তার মানে কি ইউ আর অ্যাকচুয়ালি রাউন্ড ট্রিপিং এন্ড ইট উইল টাইম কনজিউমিং। আমি আপনাকে বললাম বাসায় যান, ট্রাক ধরে যা যা আছে সব নিয়ে আসেন, তাহলে কি হবে? আপনার মেবি ওজন বেশি কিন্তু এতে তো খুব বেশি আপনার ঝামেলাটা পোহাইতে হলো না, রাউন্ড ট্রিপের ঝামেলা। সো এইটা হচ্ছে সেই জিনিস, আমি ওকে কুইরি করলাম, কুইরির ওই মোমেন্টে তার কুইরি বড় হোক তাতে কিছু যায় আসে না, সে একবারে সবকিছু লোডের অবস্থায় চলে আসছে। দ্যাটস কল্ড অ্যাকচুয়ালি ইগার লোডিং। সো ইগার লোডিং এরও যে ডিটেইলটা আছে এখানে আরো সুন্দর করে ওরা এক্সপ্লেইন করে দিচ্ছে যে ইগার লোডিং এর যতগুলো ভ্যারিয়েশন আছে, এর ভিতরেও কিভাবে আপনি ইগার লোডিং করতে পারেন, মানে এই ডকুমেন্টের ভিতরে আপনাদের যাইতে হবে। আমি আমার যে দায়িত্বটা আমি পালন করতেছি, আমি আমার দায়িত্বের জায়গাটা ক্লিয়ার করি। আমার দায়িত্ব কিন্তু আপনাকে বসে বসে পড়ানো না, আমার দায়িত্ব আপনাকে প্রতিটা ফিচার দেখানো না। আমার দায়িত্ব এই কোর্সের পার্সপেক্টিভে যদি আমি বলি, আমার দায়িত্ব হচ্ছে আপনি যখন এরপরে নেক্সট টাইম এডিটিং কোর অথবা ASP.NET কোর এর কোন একটা ফিচারের দিকে তাকাবেন, কোন একটা ডকুমেন্টেশনের দিকে তাকাবেন, ও কি বলতে চাচ্ছে আপনি বুঝবেন, এটা ইনশিওর করা। অর্থাৎ আপনি কোন ডকুমেন্ট ঘাটছেন, একটা জিনিস ছিল কি এই কোর্সের আগে আপনার অবস্থান ছিল কি বলছে না বলছে কিছুই বুঝতেছি না,
কিভাবে করব, সার্চ করব কি সেটাই বুঝতেছি না। সার্চ করে যে রেজাল্টটা পাচ্ছি সেটা যে কি এরর সেটা আমি ধরতে পারছি না। অর্থাৎ যেখানে যাচ্ছি ধাক্কা খাচ্ছি। আর একটা হচ্ছে আমি কনসেপ্টগুলো জানি, নাও একটু জাস্ট ডিটেইল করলে আমি বুঝে যাচ্ছি এটা আসলে এইভাবে কাজ করে, ও আচ্ছা এই জিনিস ম্যাথ এইভাবে অ্যালাইন করে দিচ্ছে, রাইট? সো এখানে ওইরকম ইগাল লোডিং এর কিন্তু আরো অনেক ধরনের ভেরিয়েশন আছে। একদম দিন শেষে কথা হচ্ছে যে ইনক্লুডেড যে অপারেশন, যেমন এখানে আপনারা যদি খেয়াল করে দেখেন একটা ব্লগ সে নিয়ে আসতে যাচ্ছে, ব্লগের এগেইনস্টে সে পোস্টগুলা ইনক্লুড করছে, আবার পোস্টের এগেইনস্টে অথর ইনক্লুড করছে, সেক্ষেত্রে সে কি লিখছে ইনক্লুডের পরে আবার দেন ইনক্লুড। আবার ওই সিরিয়ালে সে ইনক্লুড করছে ব্লগের এগেইনস্টে, মানে আবার যদি ইনক্লুড লেখে তার মানে কি সে আসলে ব্লগের এগেইনস্টেই আবার পোস্টের এগেইনস্টে সে ট্যাগ আনতে চাচ্ছে, তাহলে আবার আপনাকে লিখতে হবে নতুন করে যে ইনক্লুড ব্লগ ডট পোস্ট তারপর আবার দেন ইনক্লুড ব্লগ পোস্ট ডট ট্যাগ। এর আগে সে আনছে পোস্টের অথর, তারপরে আনছে সে কি পোস্টের ট্যাগ। এইটার আবার কয়েক ধরনের ভেরিয়েশন আছে, এইটারই কয়েক ধরনের ভেরিয়েশন আছে, সেটা এখানে ওরা দেখাইছে। যেমন এইটা একটা ভেরিয়েশন আছে, আপনি কাস্ট করে নিয়ে আসতে পারেন। যেমন আপনি পিপলের এগেইনস্ট ইনক্লুড করছেন প্রতিটা পার্সনের ধরে। এখানে আসলে কাস্টিং এর ক্ষেত্রে আমরা ইনহেরিটেন্সের ক্ষেত্রে যখন আলোচনা করব তখন আসলে এটা বোঝা যাবে, মানে এখন আপনি আসলে এটা বলাটা ডিফিকাল্ট, রাইট? যেহেতু আমি ইনহেরিটেন্সের আলোচনা, মানে ইনহেরিটেন্স এন্টিটি রিলেশনশিপের ক্ষেত্রে কিভাবে কাজ করে সেটা আমি এটা আপাতত এই জন্য স্কিপ করছি, এই জন্য ইচ্ছা করি। আরেক ধরনের ইনক্লুড আছে যেটা আসলে হচ্ছে আপনি এখানে ইনক্লুড যখন করছেন, রাইট, তখন আপনি ইনক্লুড করলেন কি ব্লগ ডট পোস্ট, এইটুকু কথার মানে হচ্ছে যে আমি ব্লগও আনছি, ব্লগের এগেইনস্টে পোস্টগুলো আনছি, কিন্তু আপনি কোয়েরির স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছেন। সেটা কি আপনি এখানে সিলেক্ট করতেছেন শুধু আইডি এবং ইউআরএল, ব্লগের ব্লগ আইডি এবং ব্লগের ইউআরএল। তার মানে হচ্ছে এই ইনক্লুডের যে অপারেশনটা এমন ঘটবে না যে এই ইনক্লুড গুলো সব অবশ্যই যাবে, এখানে শুধুমাত্র যাচ্ছে কিন্তু আইডি এবং ইউআরএল সহ যে অবজেক্ট সেইটা আরো স্পেসিফিক করে দিচ্ছে। রাইট, আপনি চাইলে এভাবে স্পেসিফিক কাট অফ করে কিছু প্রপার্টি নিয়ে একটা ইয়া বানায় পাঠাতে। ইভেন আপনি চাইলে এটা করতে পারেন ব্লগ ডট পোস্ট, পোস্টের এগেইনস্টে যে সকল ডাটা সেগুলো নিয়ে আপনি এখানে প্রপার্টি বানায় সে অনুযায়ী আপনি সিলেক্ট করে পাঠাতে পারতেন। I think you have got the idea, right? আর এক্সপ্লিসিট লোডিং নিয়ে আমি একটু বলি। এক্সপ্লিসিট লোডিং হচ্ছে আমরা আগে কনফার্ম করি ইগা লোডিং আমরা সবাই ক্লিয়ার কিভাবে কাজ করে। আচ্ছা, ইগা লোডিং কি করতেছে, যখন আপনি ডাটাবেস থেকে একটা অবজেক্ট আনতেছেন আপনি বলে দিচ্ছেন যে এই অবজেক্টের এগেইনস্টে যত রিলেভেন্ট অবজেক্ট আছে সব তুমি তুলে নিয়ে আসো, দ্যাটস অ্যাকচুয়ালি ইগা লোডিং। এখন আপনার এমন একটা কেস ঘটলো, আপনি এমপ্লয়ি আনছেন আর ডিপার্টমেন্ট আনছেন, কিন্তু ওই মোমেন্টে ডিপার্টমেন্টের এমপ্লয়ি গুলো আপনি ইনক্লুড করেন নাই। ওই মোমেন্টে তো ওই অবজেক্ট আপনার কাছে আছে, এক্সিস্টিং অবজেক্ট, কিন্তু তখন আপনি কি করেন নাই অবজেক্টের এগেইনস্ট আপনি ডিপার্টমেন্ট এগেইনস্ট এমপ্লয়ি গুলো ইনক্লুড করেন নাই। পরে কোন একটা মোমেন্টে আপনার দরকার হলো যে এই এমপ্লয়ের এগেইনস্টে যে ডিপার্টমেন্ট গুলো আছে সেগুলো লোড করব। এখন কি করবেন? ম্যানুয়াল প্রসেসে যদি আমি বলি তাহলে আপনি কি করতেন, আবার ওই এমপ্লয়ি আইডি ধরে ডিপার্টমেন্ট গুলো নিয়ে এসে এবার এমপ্লয়ি লিস্ট ডিপার্টমেন্ট আইডি ধরে এমপ্লয়ি গুলো নিয়ে এসে এবার এই ডিপার্টমেন্টের এমপ্লয়ি লিস্টে বাইন্ড করে দাও। এতে যেটা হবে পরবর্তীতে আপনি যদি ওই ডিপার্টমেন্টটা আপডেট করতে কোনো কারণে পাঠান, এন্টিটি ফ্রেমওয়ার্ক চিনবে না যে এটা তার নিজস্ব অবজেক্ট, কারণ ওর ভিতরে যে ডিপার্টমেন্টে যে এমপ্লয়ি লিস্ট গুলো আছে সেগুলো তো সে প্রোভাইড করে, এটা আপনি ম্যানুয়ালি তার সাথে ইনক্লুড করে দিয়েছেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? সো এই ক্ষেত্রে যদি আপনি এমন বলেন যে ওকে ফাইন তোমাকে আমি ডিপার্টমেন্টটা দিলাম, এর কাছে এমপ্লয়ি নাই, তুমি একটা কাজ করো তো ওই ডিপার্টমেন্টে যে এমপ্লয়ি গুলো আছে এগুলো আমাকে বাইন্ড করে দিও, দ্যাটস কল্ড এক্সপ্লিসিট লোডিং। অথবা আরেকটা কেস বলি, দুইটা কেসে আমরা এক্সপ্লিসিট লোডিং নিচ্ছি। আরেকটা কেস হচ্ছে আপনার ডিপার্টমেন্টের এগেইনস্টে কিছু এমপ্লয়ি আছে যাদেরকে আপনি ডিলিট করে দিয়েছেন, সফট ডিলিট, is deleted true, ডাটাবেসে একটা ফ্ল্যাগ রেখে দিয়েছেন এটা বোঝার জন্য যে এই পার্টিকুলার এমপ্লয়ি গুলো মুছে গেছে।
রাইট? তার মানে নেক্সট টাইম যখন আপনি ডিপার্টমেন্টের এগেইনস্টে কোয়েরি করে আনবেন, আপনি চান না যে ডিলেটেড গুলো আসুক, যখন দরকার আমি তাদেরকে কোয়েরি করে আনবো। বাট মোস্ট অফ দা কেসে আমার এটা কখনোই দরকার নাই যে আমি ডিপার্টমেন্টের এগেইনস্টে তার এমপ্লয়ি গুলো নিয়ে আসবো। ইনক্লুড আপনাকে সলিউশনটা দিবেন। সে সবগুলো আপনি যখন এই ডিপার্টমেন্টের এগেইনস্টে এমপ্লয়ি ইনক্লুড করবেন, ও অলওয়েজ কি করবে? সব এমপ্লয়ি পিক আপ করবে অলওয়েজ। এটা হচ্ছে ইগাল লোডিং এর নেচার। কিন্তু আপনি চাচ্ছেন সিলেক্টিভ, রিলেটেড অবজেক্ট গুলো আসবে কিন্তু সিলেক্টিভ গুলো লোড হবে ডিপার্টমেন্টের এগেইনস্ট। আরেকটা ফিল্টার। রাইট, আমি একটা ফিল্টার করতে যাচ্ছি যখন সে ইনক্লুড করছে তখন। আমার কেসটা কি বুঝতে পারছেন আপনারা? এই ধরনের কেস শুধুমাত্র এক্সপ্লিসিটলি লোডিং হ্যান্ডেল করতে পারে। অর্থাৎ আমি ওকে বলবো এই ডিপার্টমেন্ট অবজেক্টটা নাও, এই ডিপার্টমেন্ট অবজেক্ট পিক আপ করে নিয়ে আসছি একবার কোয়েরি করে। সেকেন্ড টাইম ওকে আমি বলে দেবো এই ডিপার্টমেন্ট অবজেক্ট নাও, এই পার্টিকুলার কোয়েরির উপর বেস করে যে এমপ্লয়িগুলো ম্যাচ করে ডিপার্টমেন্টের জন্য শুধুমাত্র সেগুলোকে বাইন্ড করে আমাকে দিয়ে দাও। দুইটা কেস বললাম, একটা হচ্ছে এমপ্লয়ি অবজেক্ট নিয়ে আসছি তখন বাইন্ড করি নাই, আমি ওকে পরে বললাম তুমি আমাকে এগুলো প্রোভাইড করো, একটা কেস। সেকেন্ড কেস হচ্ছে তুমি ডিপার্টমেন্ট অবজেক্ট নাও এবং এই পার্টিকুলার কেসের উপর বেস করে এই এমপ্লয়িগুলো বাইন্ড করতে হবে, রিলেটেড ডেটা বাইন্ড করতে হবে। তখন আপনাকে আসলে হেল্প করবে এক্সপ্লিসিট লোডিং। খুবই সহজ জিনিস। প্রথমে আপনারা খেয়াল করে দেখেন এখানে একটা ব্লক নিয়ে আসা হয়েছে ডাটাবেস থেকে, কোনো কিছু ইনক্লুড করা হয় না, কিছুই করা হয় না, জাস্ট সিঙ্গেল ব্লক। এরপরে কনটেক্সট, ডিবি কনটেক্সটকে বলা হয়েছে যে আমার যে ব্লক এন্ট্রিটা আছে মনে আছে কিনা, এন্ট্রি স্টেট মডিফাইড, সেম ভাবে ওকে আমি অলওয়েজ, আপনি কনটেক্সটে যখন কোনো একটা অবজেক্ট চিনাই দিবেন এটা তোমার অবজেক্ট, তখন আসলে যে মেথডটা ইউজ করা হয় সেটা হচ্ছে এন্ট্রি। সো কনটেক্সট তোমার যে ব্লক এন্ট্রিটা আছে তার এগেইনস্টে যে পোস্ট কালেকশন আছে সেটা লোড করো। এবং অলওয়েজ আপনাকে মাথায় রাখতে হবে এই লোড কাজটা অবশ্যই আপনি কল দিতে হবে। সো লোড মানে হচ্ছে তুমি ডাটাবেস থেকে পিক আপ করো। এবং সেম ভাবে কালেকশন মানে হচ্ছে যদি মাল্টিপল ডাটা থাকে, অর্থাৎ যখন আমার ডিপার্টমেন্টের এগেইনস্টে এমপ্লয়িজ লোড করতে চাই তখন আমি ইউজ করব কালেকশন। আর যখন আমি একটা সিঙ্গেল প্রপার্টি, সিঙ্গেল নট লিস্ট, সিঙ্গেল একটা সিঙ্গেল ভ্যালিড প্রপার্টি একটা এমপ্লয়ি, যখন এমপ্লয়ের এগেইনস্ট ডিপার্টমেন্ট লোড করতে যাচ্ছি তখন আমরা ইউজ করব কি, রেফারেন্স। এই দুইটা ভ্যারিয়েশন আছে। আচ্ছা, এছাড়া যেটা বললাম কোয়েরি ফিল্টার, এটা হচ্ছে কোয়েরি ফিল্টার। আমি ব্লগ নিয়ে আসলাম, ব্লগের এগেইনস্টে আমি বললাম কনটেক্সট, তোমার যে ব্লগ পোস্ট আছে তার যে পোস্ট কালেকশন আছে তার এগেইনস্টে তুমি কোয়েরি করে কাউন্ট হয়, এটা হচ্ছে কাউন্ট যদি আপনারা চাই, শুধু এখানে তুমি কোয়েরি করে না, জাস্ট কাউন্ট চাচ্ছি, কাউন্ট নিয়ে আসছে, পোস্ট কাউন্ট এখানে পাঠিয়ে দিই। কিন্তু আমরা আরো ফিল্টারিং করতে চাচ্ছি, নিচেরটা দেখেন খেয়াল করে, এখানে কালেকশন, পোস্ট কালেকশনের ক্ষেত্রে আমি কোয়েরি করছি, আমি কিন্তু পোস্টের এগেইনস্টে কোয়েরি করছি, নট ব্লগের এগেইনস্টে। পোস্টের এগেইনস্টে কোয়েরি করে বলছি, এই কোয়েরি লেখা মানে হচ্ছে ও অটোমেটিক্যালি বুঝে নিচ্ছে যে আপনি পোস্টের এগেইনস্টে কোয়েরি করতে যাচ্ছেন। এরপর আপনি লিখবেন হোয়ার, হোয়ার লিখে এই পোস্টের এগেইনস্টে আপনার যে কন্ডিশন আছে সেই কন্ডিশনটা আপনি বলে দিবেন। যেমন যে সকল পোস্টের রেটিং 3 থেকে বেশি সেগুলো আমার দরকার, দেন লোড টু লিস্ট অথবা লোড দিবেন, মানে হচ্ছে ও আসলে এখানে অটোমেটিক্যালি ইমিডিয়েট এক্সিকিউশন করে পোস্টগুলা, মানে ব্লগ এবং তার পোস্টগুলা বাইন্ড করে দিয়ে দিবে, রাইট? সো সেই ক্ষেত্রে আপনাদের অনেক সময় মনে হতে পারে ভাই আমার তো শুধু পোস্ট না, আমার তো আরো এরকম আরেকটা লিস্ট আছে, যে লিস্টের এগেইনস্টে আমি কোয়েরি করতে হবে, তাহলে আমি কি একই কোয়েরিতে এই কাজটা করতে পারবো কিনা? দ্য অ্যানসার ইজ নো। আপনার যদি আবার আরেকটা কালেকশনের এগেইনস্টে এই ধরনের ফিল্টারিং করে নিয়ে আসা লাগে, ইউ হ্যাভ টু রাইট সেভারাল আরেকটা লাইন, আলাদা করে এবার এই ব্লকটা কি পাঠিয়ে দিবেন, দেন সে ফিল্টার করে আপনাকে ওই ব্লকের প্রপার্টিগুলোতে পাঠিয়ে দেবে। তার মানে কি সেম রেফারেন্স কিন্তু ভেতরে ডাটাগুলো চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার আমরা সবাই? সো তিন ধরনের ইগাল লোডিং, এক্সপ্লিসিট লোডিং এন্ড লেজি লোডিং। সো এই যে সেকশনটা নিয়ে আমি কথাবার্তা বললাম, দিস ইজ অ্যাকচুয়ালি লোডিং রিলেটেড ডাটা, কিভাবে রিলেটেড ডাটা লোড করে। ভাই আমাদের একটা কাজ করে রাখুন, মানে কোর্সের শেষের আগে ওভারভিউ একটা মানে সপ্তাহে একটা এক্সাম নিয়ে, এক্সাম আমি খুব রিসেন্টলি নিব আপনাদেরকে। হ্যাঁ এটা মোটামুটি তাহলে জিনিসগুলো হয়তো একটু রিভাইভ করা হবে।
সো আমরা নেক্সট উইকে एग्जाम ইয়া করে কনফার্ম করে দিই জাস্ট ক্লাস টেস্ট ওইরকম হলে একটা জিনিস পড়ে আসলে কাজে দেবে ক্লাস টেস্ট এনটিটি ফ্রেমওয়ার্কের উপরে ক্লাস টেস্ট যতটুকু আলোচনা হয়েছে রাইট যদি এমন হয় যে আমার একটা প্রপার্টি একটা ফিল যেটা ডেটাবেজে আসছে কিন্তু ইয়েতে নেই মডেলে নেই সেক্ষেত্রে কি করবে আবার বলেন এমন একটা ফিল যেটা আমার ডেটাবেজে প্রয়োজন আছে কিন্তু মডেলে প্রয়োজন নেই সেটা মডেলে রাখা এটা কিন্তু আলোচনা করছি আজকে মনে করে দেখেন তো প্রথমে আলোচনা করছি এটা শ্যাডো প্রপার্টি রাইট শ্যাডো প্রপার্টি মানে একটা ডেটাবেজে দরকার আছে আমার হ্যাঁ মডেলে নাই মডেলে কোনো দরকারই নেই না সেটাই শ্যাডো প্রপার্টি সেটা তো ভাই একটা সাথে আরেকটা রিলেটেড ডিপার্টমেন্টের নো এই প্রপার্টি থেকে কথা বলিনি এমনি নরমালি আপনি রাখতে চাচ্ছেন আপনি রিলেটেড প্রপার্টি রাখতেছেন দ্যাটস ডিফারেন্ট কেস বাট আপনি এমনি একটা প্রপার্টি রাখতে চাচ্ছেন যেটা শ্যাডো হবে শ্যাডো হিসাবে থাকবে ইউ উইল ইউজ দ্যাট অ্যাজ শ্যাডো প্রপার্টি এবং সেটা দিলো আমি ফ্রন্ট এন্ড থেকে দিচ্ছি না সেটা অটোমেটিক রাইট আপনি ফ্রন্ট এন্ড থেকে কিভাবে দিবেন শ্যাডো প্রপার্টি তো আপনি ফ্রন্ট এন্ডে দিতে পারবেন না কারণ ওইটা তো ডাটাবেজের জিনিস শ্যাডো প্রপার্টি তো অলওয়েজ ডাটাবেজে ম্যানেজ হচ্ছে তার মানে কি আমি অ্যাকনোলেজ করছি এরকম একটা প্রপার্টি আমার কাছে আছে কিন্তু যেহেতু আমি কোড ফার্স্ট অ্যাপ্রোচ আছে আমি তো ডাটাবেজে হাত দিব না আপনার কোশ্চেন হতে পারে ওকে ফাইন শ্যাডো প্রপার্টি ডাটাবেজে আছে ডিলিট করলাম যেটা আসলে আপনার কোশ্চেনটা এমন হতে পারে মানে আমি যেটা বুঝতেছি বা আমার কোশ্চেনটা ভ্যালিডিটি তখন হয় যে আমি তো এখানে রেফারেন্স চিনাই দিছিলাম নেভিগেশন প্রপার্টি ও বুঝে নিছে এটা আমার শ্যাডো প্রপার্টি কিন্তু যদি এমন কোনো কেস ঘটে যে আমার রেফারেন্স প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ নাই বাট আই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি সেট এ শ্যাডো প্রপার্টি হাউ কুড উই ডু দ্যাট এটা তো আপনার কোশ্চেন আমার কোশ্চেনটাকে আমি কি বুঝতে পারছি আপনার পয়েন্ট আচ্ছা সাপোজ আমার বললাম এমপ্লয়ের এগেইনস্টে আমার হচ্ছে এমপ্লয়ের ক্রিয়েটেড ডেট এটা আমি একটা শ্যাডো প্রপার্টি হিসেবে রাখতে চাই অথবা আপডেটেড ডেট এটা আমি একটা শ্যাডো প্রপার্টি হিসেবে রাখতে চাই যেটা আসলে রিলেশনশিপ ফ্যাক্টর থেকে আসে না সো আপনি ইজিলি সেটা শ্যাডো প্রপার্টি হিসেবে রাখবেন সেক্ষেত্রে ফ্লুয়েন্ট এপিআই তে আপনাকে কনফিগার করে দিতে হবে আপনাকে জাস্ট এক্সপ্লিসিটলি বলে দিতে হবে এরকম একটা প্রপার্টি আমার আছে এই যে এখানে আমি আপনাদেরকে বলে দেখাই দিছিলাম না আপনার মাথা কাজ করছে কিন্তু অনেক পরে কাজ করছে এর কিন্তু সেক্ষেত্রে ভ্যালুটা ইনসার্ট হবে কিভাবে এখানে ভ্যালু ইনসার্ট হবে না তো ভ্যালু ইনসার্ট দ্যাটস অ্যানাদার গুড কোশ্চেন ভ্যালু কিভাবে ইনসার্ট হবে দ্যাটস অ্যানাদার গুড কোশ্চেন আমি আপনাদের কন্টেন্ট বলে দিই আপনি বাসা থেকে এটা রিভিউ করে আসবেন যদি না বোঝেন আমারে বললে আমি এটা বুঝাই দিব আর শুনেন আমার ক্লাসগুলো কিন্তু লোড আস্তে আস্তে বাড়বে কমবে না এটা মাথায় রেখে এসেছেন রাইট এবং রাত্রে ভালো করে ঘুমায় আসবেন এই 2 দিন আমি তো আজকে সারা রাত ঘুমাই নাই এইসব বলে লাভ হবে না ফাঁকিবাজি চলবে না আর ফাঁকিবাজি চলবে না সোজা হিসাব মানে আপনি যদি বাড়িও যেতে দেবেন না আপনি যদি এই কোর্সের বলেন যে আস্তে আস্তে কিন্তু আমার লোড বাড়বে আমি এমন অনেক আছে যে হেভি লোডেড কন্টেন্ট আলোচনা করব বলে কিন্তু আমি প্রিপেয়ার করতেছি আপনাদেরকে সোজা হিসাব সো এখানে খেয়াল করে দেখেন রাইট এইটা আমি ফ্লুয়েন্ট এপিআই দিয়ে আমাকে কনফিগার এটা না সরি এটা না ফ্লুয়েন্ট এপিআই দিয়ে কনফিগার করার ইয়ে হচ্ছে আরো নিচে এটা সো শ্যাডো প্রপার্টি কখন আপনি অ্যানোটেশন দিয়ে বলে দিতে পারছেন না বিকজ এরকম কোনো প্রপার্টিই নাই এখন মডেলে বাট আমি যদি বলি একটা আমার মডেল আছে ব্লগের ক্ষেত্রে আমি প্রপার্টি সেট করলাম যেটা টাইপ ডেট টাইম এবং যে প্রপার্টির নামটা হচ্ছে লাস্ট আপডেটেড এই প্রপার্টিটা আসলে এখন একটা অটোমেটিক্যালি শ্যাডো প্রপার্টি হিসেবে ডাটাবেজে লাস্ট আপডেটেড প্রপার্টি তৈরি হবে আপনার মাইগ্রেশনে অ্যাড হবে কিন্তু আপনার মডেলে এই জিনিসটা নাই বুঝা গেল আপনার কোশ্চেন आंसर এইটা থেকে আসছে আর আপনি যেটা বললেন যে ওকে ফাইন আমি কিভাবে সেট করব ভ্যালুটা সেটারও অ্যানসার এখানে আছে জেনারেটেড ভ্যালুস এই সেকশনটা দেখুন ভ্যালু জেনারেশন তিন ভাবে হতে পারে অর্থাৎ আপনি বলে দিতে পারেন একটা প্রপার্টি এগেইনস্ট ভ্যালু জেনারেশন হবে অটো যদি আপনি ভ্যালু জেনারেট করতে চান কোন একটা প্রপার্টি এগেইনস্ট ফর এক্সাম্পল আইডি কিন্তু অটো জেনারেট হয় খেয়াল করে দেখুন বাট ডেট টাইম অটো জেনারেট হবে না কিন্তু আপনি যদি কখনো মনে করেন আমি ডেট টাইমের ভ্যালুটা অটো জেনারেট করতে চাই এটা আমি হাত দিব না এটা ও অপারেট করবে অটো জেনারেট করে নেবে কারেন্ট ডেট টাইম অলওয়েজ নিয়ে নেবে ডাটা ইনসার্ট করার সময় অথবা ডাটা আপডেট ইনসার্ট এবং আপডেট করার সময় কিভাবে করব সেক্ষেত্রে তিন ধরনের মেকানিজম আছে নো ভ্যালু জেনারেটর মানে এটা যদি আপনি বলে দেন তাহলে ও এটা এখানে কোনো ভ্যালু জেনারেট করবে না ভ্যালু জেনারেশন মোড একটা হচ্ছে ভ্যালু জেনারেটেড অন অ্যাড এটা যদি আপনি কারো ক্ষেত্রে বলে দেন কোন একটা প্রপার্টির ক্ষেত্রে
তাহলে সে কি করবে, ওই প্রপার্টির এগেইনস্টে যখন অ্যাড হবে তখন ভ্যালু জেনারেশন করে দিবে, কিন্তু আপনাকে মেকানিজম বলে দিতে হবে কিভাবে সেই ভ্যালুটা জেনারেট করবে। এবং ভ্যালু জেনারেটেড অন অ্যাড অর আপডেট, মানে আপনি চার দুইটা ক্ষেত্রেই এই ধরনের অপারেশন ঘটুক, যে অ্যাড অথবা আপডেট যে অপারেশনই ঘটুক আমি চাই ভ্যালু জেনারেট করুক। সেক্ষেত্রে যদি ইন্টিজার হয় অথবা মানে এই টাইপের নিউমেরিক ভ্যালু হয় অথবা জিইউআইডি হয়, ও জানে যে এটা আসলে অটো ইনক্রিমেন্ট করে নিতে হবে। এই জন্য বাই ডিফল্ট আইডিটাও অটো ইনক্রিমেন্ট করে নেয়, কারণ ওর কাছে ওই ভ্যালু জেনারেশন অন অ্যাড সেট করা থাকে ইন্টারনাল কনফিগারেশন। কিন্তু আপনি যদি মনে করেন না আপনি ডেটের ক্ষেত্রে বলে দিতে চান, তাহলে ডেট এখন কি দিবেন সেটা তো আপনাকে ওকে কনফিগার করে বলে দিতে হবে যে অ্যাড অর আপডেটের সময় কিভাবে সে ভ্যালু জেনারেট করবে, রাইট? সো এইখানে আসলে খুব সুন্দর করে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে পড়তে হবে। দুই তিনবার এর ভিতরে আপনার ঘুম আসবে, একটু ঘুমায় নেবেন, ঘুমায় উঠে দুই তিন লাইন পড়বেন, পড়ে আবার একটু বোঝার চেষ্টা করবেন, রাইট? লার্নিং ইজ অলওয়েজ স্ট্রাগল, এটা মাথায় রাখতে হবে। তো এখানে আসলে খুব সুন্দর করে ওরা এক্সপ্লেন করে দিয়েছে যে কিভাবে আপনি ফ্লুয়েন্ট এপিআই দিয়ে, বিশেষ করে এখানে ফ্লুয়েন্ট এপিআই দিয়ে কোনো একটা, আমি জাস্ট হাই লেভেল থেকে আপনাকে বলে দিই। ফ্লুয়েন্ট এপিআই থেকে প্রপার্টি যেমন ধরেন এই যে ইনসার্টেড ডেট, সো ডেটের ক্ষেত্রে এখানে বলে দিয়েছে ভ্যালু জেনারেটেড অন অ্যাড, এর মানে হচ্ছে আমি এই ডেটের এই প্রপার্টিতে হাত দিব না, তার ক্ষেত্রে ব্লকের ক্ষেত্রে এটা তুমি যখন অ্যাড করবা তখন তুমি অটোমেটিক্যালি ভ্যালু জেনারেট করবা। এখন কোশ্চেন হচ্ছে সে কিভাবে ভ্যালু জেনারেট করবে, সেটার জন্য আরেকটা আর্টিকেল আছে এখানে, পড়ে দেখতে হবে আপনার, বাট আমার মনে আছে এই জন্য আমি বলতে পারছি। এক্সপ্লিসিটলি ভ্যালুজ ফর জেনারেটেড প্রপার্টিজ, অর্থাৎ আপনি যখন ভ্যালু জেনারেট করবেন সেই মেকানিজম কিভাবে আপনি লিখবেন, সেই মেকানিজম আসলে এখানে বলে যাচ্ছে। যেমন ফর এক্সাম্পল, আমি জানি না ব্লগের ওইটার এক্সাম্পল এখানে আনছে কিনা। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিই, এটা না উপরেরটাই দেখাই। রাইট রাইট রাইট, বিকজ এটা ডাটাবেস অপারেশন, এটা ডাটাবেস অপারেশন, ভ্যালু জেনারেটর অর অ্যাড মানে কি আমি হাত দিচ্ছি না, এবং এটা শ্যাডো প্রপার্টি যদি হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে এখানে খেয়াল করে দেখেন ও যেটা বলে দিচ্ছে যে সেভিং এক্সপ্লিসিটলি ভ্যালু ডিউরিং অ্যাড, আপনি মেকানিজম বলে দিয়েছেন যে যদি ঠিক আছে আমার এটা ভ্যালু জেনারেটর অ্যাড সেট করা আছে, তাহলে ওর ডিফল্ট ভ্যালু হবে এসকিউএল অপারেশন চালাবে কনভার্ট ডেট গেট ডেট, অর্থাৎ সেই কারেন্ট ডেটটা অটোমেটিক্যালি এটা সেট করে দিবে। তার মানে আপনার মেকানিজমটা আপনি বলে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট একটা কথা না বললেই নয়, বিকজ এটা না বললে আসলে কমপ্লিট হবে না জিনিসটা। বাট আপডেটের ক্ষেত্রে একটু চেঞ্জ, আপডেটের ক্ষেত্রে চেঞ্জটা হচ্ছে আপনি ভ্যালু জেনারেটর অ্যাড অর আপডেট বলতে পারেন, কিন্তু যখন আপনি এটা বলে দিবেন ভ্যালু জেনারেটর অ্যাড অর আপডেট, যদি এর আগে কোনো ভ্যালু চেঞ্জ আপনি করেন তাহলে ও এক্সেপশন থ্রো করবে সাথে সাথে। অর্থাৎ আপনি কোন একটা মেকানিজমে বলেছেন ভ্যালু জেনারেটর অ্যাড অন আপডেট, অ্যাড এর সময় ও মেনে নিবে, আপনি যে প্রপার্টিটা দিবেন সেটাই ও আলটিমেট প্রপার্টি ভ্যালু হিসেবে নিয়ে নিবে। ওকে আপনি ডিফল্ট মেকানিজম বলে দিয়েছেন, কিন্তু এর বাইরে ধরুন আপনি নিজে একটা ডেট দিয়ে দিয়েছেন, ও সেটাকে ওই প্রপার্টিটাকে ইনসার্ট করে দিয়েছে, বিকজ আপনারটাই সে প্রায়োরিটি নিয়ে নিয়েছে। বাট আপডেটের ক্ষেত্রে ও কিন্তু অ্যাকসেপ্ট করবে না, বলবে সরি এটা আমি যেটা আমার ভ্যালু জেনারেট আমার করার কথা, তুমি এটা মানে হাত দিতে পারো না। তো সেই ক্ষেত্রে যাতে আপনি যদি মনে করেন আপনি ওভাররাইড করতে চান এই মেকানিজম, সেই ক্ষেত্রে একটা কথা বলে দিতে হয় আপনার সেভ বিহেভিয়ার প্রপার্টি সেভ বিহেভিয়ার ইগনোর, এই লাইনটা আপনাকে লিখে দিতে হবে। বাকিটা আপনারা এখান থেকে পড়ে নিন এই ডকুমেন্ট থেকে। সো আমি যে জিনিসগুলো নিয়ে এই ডকুমেন্টের পার্সপেক্টিভে যদি বলি, আমি যে জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে ফেলছি অলরেডি, সেটা হচ্ছে এই যে ক্রিয়েটিং মডেল সেকশনের মোস্ট অফ দ্য কেস আমার আসলে আলোচনা করা হয়ে গেছে। কিছু জিনিস বাকি আছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এখন, বাট এনডিডি ফর্মা কোন নিয়ে আমি আর খুব বেশি সময় দিতে চাচ্ছি না, রাইট? যেগুলো আসে সেগুলো আমাদের কাজের পার্সপেক্টিভে আলোচনা চলে আসলে আমরা আলোচনা করব। বাট আই থিঙ্ক আমাদের আসলে এটা আমরা র‍্যাপ আপ করতে পারি এখন। হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে মোস্ট অফ দ্য কেস আমাদের আলোচনা করা হয়ে গেছে, আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি সেটা সামারি। প্রথমত আমরা এনডিডি ফর্মা করে আমরা দেখছি যে কিভাবে এনডিডি ফর্মা করে ইনস্টল করতে হয়, কিভাবে এনডিডি ফর্মা কোরের এগেইনস্টে আপনি মডেল অ্যাড করবেন, দেন মাইগ্রেশন কিভাবে করবেন, মাইগ্রেশন কি জিনিস, টিমের এগেইনস্টে কিভাবে মাইগ্রেশন ম্যানেজ করবেন,
দেন পাশাপাশি আমরা দেখছি রিলেটেড ডাটার এগেইনস্টে এন্টিটি ফ্রেমওয়ার্ক করে কিভাবে আপনি কাজ করবেন, এবং ইনক্লুড প্রপার্টি, এক্সক্লুড প্রপার্টি, ফ্লুয়েন্ট এপিআই, এই সকল যে সকল কনসেপ্ট অর্থাৎ কনফিগারিং এরিয়া যে এরিয়াগুলো আছে সেগুলো নিয়ে আমরা মোটামুটি কভার করে ফেলছি। আর পাশাপাশি আপনাদের যে আজকে যেমন কিছু ভালো কোশ্চেন ছিল, যে উনি যেটা বলে যে শ্যাডো প্রপার্টি যে এরিয়াটা আসছে অথবা ভ্যালু অ্যাড আর আপডেট করতে চাই, সো আমার খোঁচাইলে আরো বেশ কিছু জিনিসপত্র হয়তো আপনারা পাবেন। সো ইট ডিপেন্ডস অন ইউ অ্যাকচুয়ালি, যে কিভাবে আসলে আপনারা আমার কাছ থেকে এই জিনিসগুলো নিয়ে নিতে পারেন, রাইট?